আমি আমার বিধানসভা হারছি, জঙ্গিপুর জাকির সাহেব হারছে, শামসেরগঞ্জ নূর আলম হারছে, ফারাক্কা আমাদের আমিরুল হারছে। রাজ্যের খবর আমি বলতে পারবো না, রাজ্যের খবর আমাদের ক্যামেরা স্ট্রিট জানে, আর সেন্ট্রাল ফোর্স তো ভালো করে জানে। নমস্কার দাদা, নমস্কার। ভুল হলে ক্ষমা করবেন, ক্ষমা করবেন, ক্ষমা করবেন। আমি আর একটা কথা, আমি চাই বিজেপি জিতুক, বিজেপি সরকারে আসুক। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন পারফেক্ট পলিটিক্স, সাদা বাংলা রাজনীতির কথা। বন্ধুরা, অভিষেক ব্যানার্জি ঘনিষ্ঠ তৃণমূল নেতা সাগরদিঘির তৃণমূল প্রার্থী বাইরন বিশ্বাসের এই যে স্বীকারোক্তি, এই যে কথা, এই কথা এই মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ভাইরাল হয়ে গেছে। কেননা এই বাইরন বিশ্বাস নিজের মুখে বলছেন যে কিভাবে মুর্শিদাবাদ তৃণমূলের হাত থেকে বেরিয়ে গেছে, কিভাবে তৃণমূলের সাগরদিঘির প্রার্থী বাইরন বিশ্বাস নিজে হারছেন, সেই সঙ্গে জঙ্গিপুরের তৃণমূল প্রার্থী হারছেন, আরও যেসব মুর্শিদাবাদের তৃণমূলের প্রার্থীরা তারা কিভাবে হারছেন, তারই একটা বক্তব্য বাইরন বিশ্বাসকে ক্যামেরার সামনে দিতে দেখা যাচ্ছে। এখন কথা হচ্ছে যে বাইরন বিশ্বাস এই কথাগুলো বলছেন কেন, বাইরন বিশ্বাস এই কথাগুলো বলতে বাধ্য হলেন কেন? তিনি কি সত্যি সত্যি তৃণমূলের মুর্শিদাবাদ হারানোর কথা স্বীকার করে নিচ্ছেন, নাকি এর পেছনে কোনো খেলা আছে? এত সহজে বাইরন বিশ্বাস ক্যামেরার সামনে এসে সত্যি কথা উগলে দেবেন, এটা তো আর বিশ্বাস করা যায় না। ফলে বন্ধুরা, ঘাটাঘাটির পর যখন বাইরন বিশ্বাসের মোটামুটি পুরো গল্পটা পেলাম, তাতে যেটা বোঝা গেল যে বাইরন বিশ্বাসের রাগটা কোথায়, বাইরন বিশ্বাসের জ্বালাটা কোথায়। তবে বাইরন বিশ্বাসের এই যে জ্বালা, এই যে রাগ, এই যে স্বীকারোক্তি, সেই স্বীকারোক্তি নিয়ে কোনো বিশ্লেষণ করার আগে এদিন বাইরন বিশ্বাস ঠিক কি বলেছেন ক্যামেরার সামনে, বন্ধুরা আগে দেখুন। আপনারা সকলে জানেন যে সাগরদিঘিতে একটা সেন্ট্রাল ফোর্সের সঙ্গে আমার ছোট মোটো ঝামেলা হয়, আমি বিস্তারিত যাচ্ছি না। দ্বিতীয়ত, শামসেরগঞ্জে ভোট দিতে যাওয়ার সময় ওখানেও ঝামেলা হয়, আমি ওটাও বিস্তারিত যাচ্ছি না। এখন প্রথমে আমি যখন এলাম তখন কত বাজে, যখন প্রথম আসি 10টার সময় এসে দেখছি শুধু সেন্ট্রাল ফোর্সে, সেন্ট্রালের সিসিটিভি গেটের ভেতরে, যেখান থেকে আমরা দেখতে পাচ্ছি না কোন বিধানসভার কোনটা ছবি, একটা সেন্ট্রাল ইন্টারনেটের এলসিডি লাগানো রয়েছে। প্রথম কথা, আমি চার্জ করলাম যে বাইরে এলসিডি নেই কেন, গেটের বাইরে, ভেতরে তো ঢুকতে দেবেন না, ঠিক আছে, আপনাদের রুলস প্রোটোকল আমরা মানি আর মানবো, সংবিধানের বাইরে নয়, আমরা সংবিধান মেনেই চলবো, যেটা গভর্নমেন্ট, সেন্ট্রাল গভর্নমেন্ট করে দিয়েছে ওটাই মানবো আমরা। দ্বিতীয়ত, তারপরে এসডিও স্যারকে ফোন করলাম, এসডিও স্যার বলছে যে সুবে লাগ জায়গা, সকালে ওরা বললো সুবে লাগ জায়গা। আমি বলছি সুবে লাগ জায়গা क्या बात है, पहले तो ये लगना चाहिए, उसके बाद सुबह लगेगा। তারপরে বললো যে সকালে লেগে যাবে, আমার সকালে চলবে না, এখনই চাই। এইচডিও স্যারকে বললাম, স্যার এখনই চাই, রিকোয়েস্ট করছি আপনাকে, এখনই চাই স্যার। বলছে না, হবে না, সকাল হবে। আমি এইচডিও স্যারকে বললাম যখন, যে যদি আপনি প্রার্থী হতেন, আপনি ক্যান্ডিডেট হতেন, তো আপনি সকাল পর্যন্ত ওয়েট করতে পারতেন স্যার। তখন বললো এইচডিও স্যার, বুঝি আধ ঘন্টার মধ্যে আমি ইনস্টল করিয়ে দিচ্ছি। তবে বুঝি ভোটের আর দরকার নেই, বাংলায় ভোট আর চলবে না, বাংলায় আর ভোট চলবে। আমি আমার বিধানসভা হারছি, জঙ্গিপুর জাকির সাহেব হারছে, শামসেরগঞ্জ নূর আলম হারছে, ফারাক্কা আমাদের আমিরুল হারছে। রাজ্যের খবর আমি বলতে পারবো না, রাজ্যের খবর আমাদের ক্যামেরা স্ট্রিট জানে, আর সেন্ট্রাল ফোর্স তো ভালো করে জানে। নমস্কার দাদা, নমস্কার। ভুল হলে ক্ষমা করবেন, ক্ষমা করবেন। আমি আর একটা কথা, আমি চাই বিজেপি জিতুক, বিজেপি সরকারে আসুক। আমি চাই কংগ্রেস জিতুক, কংগ্রেস সরকারে আসুক। আমি চাই সিপিএম জিতুক, সিপিএম কংগ্রেসে আসুক, সরকারে আসুক। আমি চাই আইএসএফ জিতুক, সরকারে আসুক, কিন্তু ন্যায্যভাবে। টিএমসিকে থাকার কোনো পজিশন দিদি চাই না ওই রকম জোর জবরদস্তি করে, অভিষেক চাই না জোর জবরদস্তি করে।
24 জোর জবরদস্তি লুটপাটি আমরা শিখিনি, আমাদেরকে ওটা শেখায়নি, ওটা আমাদেরকে শেখায়নি, দিদিও শেখায়নি, এই বিদাও শেখায়নি। আমি এখন কলকাতা বেরাচ্ছি, কামাক স্ট্রিট যাচ্ছি। এখন তো প্রশাসনিকরা তো ওদের হয়ে বলছে বিক্রি হয়ে গেছে। আর কত টাকা বিক্রি হয়েছে আমি জিজ্ঞেস করলাম, 50 লাখ, 1 কোটি। আরে তোকে 2 কোটি দিচ্ছি আমি, বিক্রি কেন হলি? বাংলায় থাকবি না? রাজ্য সরকার আন্ডারে কাজ করবি না? কে ছিল? একটা কনস্টেবল না কি ছিল, ওনার ভিডিও আছে। আরেকটা অফিসার ছিল, ওনারও ভিডিও আছে। আইসি তো না সিআই, আইসি। আর একটা ভদ্রলোক বলছে যে পরে এলো, উনি বলছেন আপনাকে প্রয়োজন মনে করি না, আমার বাংলার পুলিশ, আমার পরিচয় দেওয়ার। ওনার বেশি দরকার আমার, যিনি বললেন আপনাকে পরিচয় দেওয়ার মনে করি না। আর কি বলবো, এই তো গল্প চলছে। নমস্কার। তো বন্ধুরা শুনলেন, বাইরন বিশ্বাস গতকাল রাতে স্ট্রং রুমে গিয়েছিলেন। আর স্ট্রং রুমে গিয়ে তিনি কি দেখতে পেয়েছিলেন? তার যেটা দাবি যে তিনি গিয়ে দেখেন যে বাইরে কোনো সিসিটিভি ক্যামেরার মনিটর নেই। মনিটর আছে মানে ওই যে এলসিডির কথা বলছেন, তো সেই এলসিডি বা মনিটর আছে যেখানে সিসিটিভিগুলো লাগানো থাকলে পরে দেখা যাবে, তো সেই মনিটর ভেতরে রয়েছে কিন্তু বাইরে নেই। আর এইটা নিয়ে কথা বলতে গিয়েই বাইরন বিশ্বাস যেটা জানালেন যে কেন বাইরে মনিটর নেই সেটা তিনি এসডিওকে ফোন করে জানান। এবং বাইরন বিশ্বাস নিজেই স্বীকার করছেন যে এ নিয়ে প্রথমে এসডিও সকালবেলা সিসিটিভির মনিটর লাগানোর কথা বললেও পরে তিনি আধ ঘন্টার মধ্যে লাগিয়ে দেওয়ার ব্যবস্থাও করেন, সেই সমস্যার সমাধানও করে দেন। কিন্তু তার মাঝখানেও বাইরন বিশ্বাসের যেটা দাবি যে ওই স্ট্রং রুমে, সাগরদিঘির স্ট্রং রুমে নাকি ইলেকট্রিক মাঝে কয়েক মিনিটের জন্য চলে গিয়েছিল। আর তাতেই বাইরন বিশ্বাস যেটা দাবি করছেন যে আসলে দিল্লির খেলা নাকি ভেতরে হয়ে গেছে, দিল্লি খেলা খেলে দিয়েছে। দিল্লি কি খেলা খেলে দিয়েছে? অর্থাৎ বাইরন বিশ্বাসের যেটা বক্তব্য যে দিল্লি এই যে ইলেকট্রিক কয়েক মিনিটের জন্য চলে গেছে তাতে যে আলো জ্বলেনি, তার মানেই ভেতরে স্ট্রং রুমের মধ্যে যে ইভিএম মেশিন, সেই ইভিএম মেশিন বদলে ফেলা হয়েছে কিংবা সেই ধরনের কোনো কাজ করে দেওয়া হয়েছে। আর সেই ক্ষোভেই বাইরন বিশ্বাস যেটা দাবি করছেন যে তিনি তো হারছেনই, সেই সঙ্গে মুর্শিদাবাদের আরও বেশ কয়েকজন তৃণমূল প্রার্থী যে হারছেন সে ব্যাপারে তিনি নিশ্চিত, এবং পুরো ব্যাপারটা জানানোর জন্য তিনি কলকাতায় আসছেন। কলকাতায় তিনি এবি মানে হচ্ছে অভিষেক ব্যানার্জির সঙ্গে ক্যামাক স্ট্রিটে দেখা করতে আসছেন এবং পুরো রিপোর্ট জমা দিতে আসছেন। এখন কথা হচ্ছে যে সেই ধরনের কোনো ঘটনা যদি ঘটে থাকে তাহলে তৃণমূল নেতা হিসেবে বাইরন বিশ্বাসকে তো অভিষেক ব্যানার্জির কাছে রিপোর্ট জমা করতেই হবে। এর মধ্যে আশ্চর্যের কিছু নেই, এর মধ্যে ভুলেরও কিছু নেই। কিন্তু বাইরন বিশ্বাস যে দাবিগুলো করলেন সেই দাবিগুলোর সত্যতা কতটা? এই যে বাইরন বিশ্বাস দাবি করছেন যে কয়েক মিনিটের জন্য মাঝখানে বিদ্যুৎ চলে গিয়েছিল এবং সেই বিদ্যুৎ আসতে যে কয়েক মিনিট দেরি হয়েছিল তার মাঝেই নাকি দিল্লি খেলা খেলে দিয়েছে, এর কিন্তু কোনো প্রমাণ বাইরন বিশ্বাস দেননি কিংবা দিতে পারেননি। তিনি শুধু এতটুকুই অনুমান করছেন যে যেহেতু ইলেকট্রিক চলে যাওয়ার পর ভেতরে অন্ধকার ছিল ফলে তার মধ্যেই নাকি খেলা হয়ে গেছে। আর দ্বিতীয় তার যেটা দাবি যে যেহেতু ওই সিসিটিভি ক্যামেরার কোনো মনিটর বাইরে লাগানো নেই, বাইরে কোনো দলের প্রার্থী কিংবা কোনো দলের এজেন্টদের দেখানোর কোনো ব্যবস্থা ছিল না, সেই কারণে নাকি দিল্লির খেলা ভেতরে হয়ে গেছে। এখন বাইরে মনিটর লাগানোর ব্যাপারটা তো সমস্যার সমাধান হয়ে গেছে, সেটা বাইরন বিশ্বাস নিজের মুখেই স্বীকার করলেন। কিন্তু বন্ধুরা, বাইরন বিশ্বাস মাঝরাতে গিয়ে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের সঙ্গে, অফিসারদের সঙ্গে যে ব্যবহারটা করেছেন সেই ব্যবহারটা বন্ধুরা আপনারা খেয়াল করেছেন? ভিডিওতে কিন্তু পরিষ্কার বোঝা যাচ্ছে যে বাইরন বিশ্বাস স্বাভাবিক অবস্থাতে নেই, তিনি একটা অস্বাভাবিক আচরণ করছেন। এবং যখন তিনি কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের সঙ্গে, অফিসারদের সঙ্গে কথা বলছেন, মানে স্ট্রং রুমের নিরাপত্তা রক্ষীদের সঙ্গে কথা বলছেন, তখন কিন্তু তার মুখ দিয়ে অনর্গল খিস্তি বেরোচ্ছে, অনর্গল কিন্তু তিনি খিস্তি দিচ্ছেন। আর তার ইন্টারভিউতে যে কথাবার্তা, সেই কথাবার্তাগুলোর দিকেও কিন্তু খেয়াল করলে বন্ধুরা আপনারা বুঝতে পারবেন যে বাইরন বিশ্বাস কিন্তু একটু অস্বাভাবিক আচরণ করছে। আর সেই অস্বাভাবিক আচরণটা কিসের কারণে? বাইরন বিশ্বাসের রাজনৈতিক গুরু অধীর চৌধুরী একটি ইন্টারভিউতে দাবি করেছিলেন যে এই বাইরন বিশ্বাসের বাবার টাকার অভাব নেই। বাইরন বিশ্বাসের এতটাই ক্ষমতা, মানে বাইরন বিশ্বাসের বাবার নাকি এতটাই ক্ষমতা
ক্ষমতা যে 2-4 জন বিধায়ককে তিনি কিনে পকেটে রাখতে পারেন। তো অধীর চৌধুরী সেই ইন্টারভিউতে এটা দাবি করেছিলেন যে এই বাইরন বিশ্বাস যখন প্রথমবার সাগরদিঘির উপনির্বাচনে দাঁড়ান তখন তিনি অধীর চৌধুরীর কাছে গিয়ে এটাই অনুরোধ করেছিলেন যে তাকে ভোটে লড়ার সুযোগ দেওয়া হোক, আর টাকা পয়সা, সে টাকা পয়সার দিক দিয়ে কোনো অভাব তিনি রাখবেন না। তার একটাই স্বপ্ন, তিনি নেতা হবেন, তার সামনে পেছনে সিকিউরিটি ঘুরবে, তার সামনে পেছনে মানুষজনের ভিড় থাকবে। আর এই বাইরন বিশ্বাসের এমন কথা শুনেই অধীর চৌধুরী ইন্টারভিউতে যেটা বলেছিলেন যে প্রথমবারের মতো কংগ্রেস তাকে সাগরদিঘি উপনির্বাচনে টিকিট দেয়। এবং বন্ধুরা, আপনারা জানেন যে সেই উপনির্বাচনে সাগরদিঘিতে বাইরন বিশ্বাস জিতেও যান, কিন্তু তারপরেই আসল খেলাটা খেলে দেন বাইরন বিশ্বাস কিংবা অভিষেক ব্যানার্জি। কয়েকদিনের মধ্যেই বাইরন বিশ্বাস অভিষেক ব্যানার্জির নেতৃত্বে কিংবা কথায় কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দেন। অর্থাৎ যার টিকিটে তিনি সাগরদিঘি উপনির্বাচনে জিতেছিলেন সেই কংগ্রেস পার্টিকে বাই বাই টাটা করে, অধীর চৌধুরীকে বাই বাই টাটা করে তিনি অভিষেক ব্যানার্জির চেলায় পরিণত হয়েছিলেন। এবং খেয়াল করার মতো বিষয় যেটা হলো যে সেই বাইরন বিশ্বাসকেই সাগরদিঘিতে তৃণমূল এবারও টিকিট দিয়েছে। আর যে অভিযোগটা বহিষ্কৃত নেতারা তৃণমূলের বিরুদ্ধে করেন যে তৃণমূলের টিকিট পেতে গেলে গোছা গোছা টাকা লাগে, সেই অভিযোগ যদি সত্যি হয় তাহলে বাইরন বিশ্বাসের টিকিট পাওয়ার পেছনে যথেষ্টই যুক্তিসঙ্গত কারণ রয়েছে। কিন্তু সেই বাইরন বিশ্বাসই আচমকায় এখন দাবি করছেন যে তিনি তো জিতছেনই না, মুর্শিদাবাদের আরও বেশ কয়েকজন তৃণমূল নেতা এবার জিততে পারবেন না। আর সেটার কারণ কি না, সেটার কারণ হচ্ছে যে স্ট্রং রুমে কয়েক মিনিটের জন্য বিদ্যুৎ চলে গিয়েছিল, ইলেকট্রিক চলে গিয়েছিল, এবং সেই ইলেকট্রিক চলে যাওয়ার মাঝেই আসল খেলা নাকি দিল্লি খেলে দিয়েছে। এখন যেটা প্রশ্ন উঠছে যে এর আগের বিধানসভা ভোটে তো শুধু ইলেকট্রিক চলে যাওয়া কেন, সিসিটিভি ক্যামেরার মুখে কাগজ লাগিয়ে, রুমাল লাগিয়ে অনেক খেলা হয়েছে। এমনকি বিকেল 4টার পর তো সিসিটিভি খুলে ফেলে দেওয়া হয়েছে। তো সেই ঘটনাগুলো এবারের নির্বাচনে কেন্দ্রীয় বাহিনী করতে দেয়নি বলেই কি বাইরন বিশ্বাস নিজের হারটা স্বীকার করে নিচ্ছেন? মুর্শিদাবাদের তৃণমূল নেতাদের পরাজয়ের কথা আগেভাগেই জানিয়ে দিচ্ছেন। কলকাতার ক্যামাক স্ট্রিটে এসে অভিষেক ব্যানার্জির সঙ্গে এই বাইরন বিশ্বাসকে যে দেখা করতে হতো সে বিষয়ে কোনো সন্দেহ নেই, কেননা ভোট হয়ে গেছে, ফলে ভোটের রিপোর্ট তো দিতে হবে। তো ফলে অভিষেক ব্যানার্জির সঙ্গে তার যে ক্যামাক স্ট্রিটের মোলাকাত সেটা যে আগেভাগেই নিশ্চিত ছিল, আগেভাগেই ঠিক করা ছিল, সে বিষয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু অভিষেক ব্যানার্জির সঙ্গে সেই মিটিং করার আগে বাইরন বিশ্বাস একটা খেলা খেললেন। অনেকেই যেটা বলছেন যে এই বাইরন বিশ্বাস ইচ্ছে করেই সেদিন রাতের বেলায় অস্বাভাবিক অবস্থায় স্ট্রং রুমে গিয়ে হাজির হন, আর স্ট্রং রুমে হাজির হওয়ার পর তিনি ভেতরে ঢোকার চেষ্টা করেন এবং তাতে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা বাধা দিলে তিনি এ নিয়ে নানা খুঁত খুঁজতে শুরু করেন। আর সেই খুঁতের মধ্যে অন্যতম ছিল যে বাইরে কেন মনিটর লাগানো হয়নি। আর এ নিয়েই তার কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের সঙ্গে বচসা বাঁধে, ঝগড়া বাঁধে, কথা কাটাকাটি হয় এবং কেন্দ্রীয় বাহিনীর অফিসারকেও বাইরন বিশ্বাস এই বলে হুঙ্কার হুঁশিয়ারি ছাড়েন যে আপনি তো বাংলায় কাজ করতে পারবেন না, ভোটের পর আপনি বাংলায় থাকতে পারবেন না। তার মানে বন্ধুরা, এই বাইরন বিশ্বাস মিডিয়ার ক্যামেরার সামনে যতটা ন্যাকা সাজার চেষ্টা করছেন অতটা ন্যাকা তিনি মোটেও নন। তিনি কিন্তু ইচ্ছাকৃতভাবে এই খেলাটা খেলেছেন এবং সেই জন্যই অনেকেই যেটা বলছেন যে এটা আসলে বাইরন বিশ্বাসের প্রকৃত স্বীকারোক্তি। তিনি অভিষেক ব্যানার্জির সঙ্গে গিয়ে দেখা করে তার যে পরাজয়, তার সঙ্গে যে তৃণমূলের আরও বেশ কয়েকজন নেতার পরাজয় মুর্শিদাবাদে, সেটা কি করে স্বীকার করবেন তার একটা বাহানা তিনি এই কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে বচসা করে, ঝগড়া করে মধ্যরাতে তৈরি করে নিয়েছেন এবং সেই বাহানাটাকে সামনে রেখেই তিনি অভিষেক ব্যানার্জির সামনে দেখা করবেন, যাতে তার উপরে অভিষেক ব্যানার্জির খড়গোনা নেমে আসে। অভিষেক ব্যানার্জি যাতে বাইরন বিশ্বাসকে তার পরাজয়ের জন্য দায়ী না করতে পারে, তাকে যাতে কোনো গালাগাল না দিতে পারে, সেই জন্যই তিনি আগেভাগেই কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের গিয়ে স্ট্রং রুমে গালাগাল দিয়ে নাটক তৈরি করেছেন, এমনটাই কিন্তু অনেকেই বলছেন। তবে বন্ধুরা, এই বিষয়ে আপনাদের কি মতামত? আপনাদের মতামত অবশ্যই এই ভিডিওর নিচে কমেন্ট বক্সে লিখে জানাবেন। ধন্যবাদ।